أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ। আমার বাবা আব্দুর রাজ্জাক প্রধান বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবার গ্যাজেট নাম্বারও ছিল। শহীদ মনসুর আহমেদ আর আমি আমরা যমজ ভাই ছিলাম, একই সাথে বড় হয়েছি এবং আমাদের শিক্ষা জীবন একই সাথে শুরু হয়েছিল। সময়ের ব্যবধানে আমি জেনারেল লাইনে পড়াশোনা স্টার্ট করি, আর আমার ভাই শহীদ মনসুর আহমেদ সে মাদ্রাসা লাইনে থেকে যায়। মাদ্রাসা লাইন থেকে হাফেজি পড়াশোনা শেষ করেছে, আলিম এবং দাখিল শেষ করেছে। তারপরে তার পরবর্তী শিক্ষা জীবন শুরু হয় ঢাকা থেকে। আমি ছোটোবেলায় ঢাকা থেকেই পড়াশোনা শুরু করি, আমি ঢাকায় থাকতাম। তো মনসুর 2013 সালেই ঢাকাতে আসে। তার 1 বছর আগেই আমি আমার মাসও আমরা ঢাকাতেই থাকি। তো মনসুরের একটা স্বপ্ন ছিল, সে এলএলবিতে পড়াশোনা করবে এবং এলএলবিতে পড়াশোনা শেষ করে সে লন্ডন থেকে এলএলবি কমপ্লিট করার ইচ্ছে ছিল। সেই সুবাদে সে ঢাকায় আসে। ঢাকায় আসার পর প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। 2013 সালেই সে অ্যাডমিশনটা নেয় এবং আমি তাকে সহযোগিতা করেছিলাম। তো আমরা ফ্যামিলি সবাই একসাথেই ছিলাম। 2012-13 সালগুলো ছিল অনেক ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের আমলে। যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন। আর ওই সময় আমি যখন ঢাকায় ছিলাম আমিও দেখেছি ফ্যাসিস্ট আমলের ভয়াবহতা। তো শহীদ মনসুর আহমেদ যখন মাদ্রাসায় পড়াশুনো শিক্ষা জীবন শুরু করে তখন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়ে যায় এবং শিবিরের সে সাথে ছিল। ঢাকায় আসার পরে আমাদের বাসা হচ্ছে আশকোনা একটি ওয়ার্ডের দায়িত্ব পালন করত। ওয়ার্ডের সভাপতি হিসেবে ছিলেন এবং শিবিরের সাথে ছিলেন। আশকোনাতে তার প্রোগ্রামগুলো সে কমপ্লিট করতো এবং আমি দেখতাম তার সহকর্মী ভাইদের সাথে সে মিটিং করত। তার কিছু ঘটনা না বললেই নয়। একদিন আমি তার সাথে বসে কথা বলছিলাম, তো বললাম ফ্যাসিস্ট আমলে তো অনেক ভয়াবহতা শুরু হয়েছে এবং তোমরা যে আন্দোলন করছো এটার নাম কি? বলছে জিহাদ। আমি বলছি জিহাদ কাকে বলে? আমি আমার ভাইকে ফ্রেন্ডলি জিজ্ঞেস করছি, সে বলছে অন্যায়ের প্রতিবাদ করার নামই হচ্ছে জিহাদ। মূল ঘটনা যেদিন ঘটনাটা ঘটে 2013 সালের 29শে ডিসেম্বর, মার্চ ফর ডেমোক্রেসির যে প্রোগ্রামটা ছিল, তার আগের দিন রাত্রেবেলা আমি আমার ভাই একসাথে টিভি দেখছিলাম, খবর দেখছিলাম। ও মাঝে মধ্যে শুধু খবরগুলো দেখতো। আমরা 2 ভাই একসাথে খবর দেখেছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিটের একটা খবর দেখেছি, তারপর সে ঘুমিয়ে পড়ে। তা আমি আমার রুমেই ছিলাম। ফজরের সালাত আদায় করে মনসুর বের হয়ে যায়। আমাদের একটি ফার্মেসি ছিল, সে ফার্মেসিতে সে সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টা ছিল। তারপরে প্রোগ্রাম সফল করার জন্য শহীদ মনসুর আহমেদ তার সহকর্মীদের সাথে চলে যায়। তখন আমি জানতাম না। ঠিক 10টা থেকে 10:30টায় একটু খবর আসলো, আমার মা আমাকে ডাকলো যে সম্ভবত মনসুরের বিপদ হয়েছে, পুলিশ নাকি আমাদের বাসায় আসবে, অনেক নির্যাতন করবে। তা আমি আমার মাকে সাহস দিলাম যে আপনি টেনশন করেন না, আল্লাহ ভরসা, কিছু হবে না। তখনও আমার মা জানে নাই। ঠিক এরকম করতে করতে 10:30 থেকে 11টা হয়ে গেল, 10:30 বাজে, 10:30 থেকে 11টা সামথিং এরকম হবে। তো আমার বোনের বাসা ছিল আশকোনাতে কাছেই। আমার মা একবার আমার বাসায় আসে, আরেকবার আমার বোনের বাসায় ছুটি করতেছে। সে পাগলের মতো হয়ে গেছে। আমার মা বুঝতে পারছিল যে হয়তোবা
শহীদ মনসুরের বিপদ হয়েছে। তো মাকে আমি সাহস দিচ্ছিলাম যে আসলে টেনশন করে না, আমরা তো আছি, কিছু হবে না। আর ওর নামে কখনো কোনো রিপোর্ট হয়নি, অনেক আন্দোলন করেছে, মিছিলে গিয়েছে, তার নামে কখনো ব্যাড রিপোর্ট আর ব্যাড রেকর্ড এই ধরনের কোনো ক্লেম কেউ দিতে পারবে না। তো সামথিং 11:30 হবে, আমি নিজেই, তখন প্রচণ্ড শীত ছিল, নাস্তাও করিনি তখন। এই খবর পাওয়ার পর 10টা থেকে আমি ঘর থেকে বের হয়ে যাই এবং আমার একটা ফ্রেন্ড ছিল সাথে, আমরা এক কাপ চা খাই। ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে আমি টেনশনে ছিলাম আর ফোনটা বের করে তাকে কল করি, শহীদ মনসুর আহমেদের মোবাইলেই কল করি। কয়েকবার রিং হওয়ার পরে কেউই ফোন ধরে নাই। পরে একজন ভদ্রলোক ফোনটা রিসিভ করে, তখন ঢাকা মেডিকেল থেকে সম্ভবত একজন চিকিৎসক, উনি ফোনটা রিসিভ করে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কে। তা আমি বলছি আমি তার ভাই। কয়েকবার জিজ্ঞেস করছে যে আপনি আসলে কে, ভালো করে বলেন, পরিচয়টা সুন্দরভাবে বলেন। আমি সুন্দরভাবে তাকে পরিচয় দিয়েছি যে আমি আপন ভাই, আমি ওর রক্তের ভাই, আপনি বলেন কি হয়েছে। তখন সেই চিকিৎসক বলছে যে আপনার ভাই মারা গেছে, আপনারা মেডিকেলে চলে আসেন। এই খবর শোনার পর আমি বসে পড়ি আর কি। তখন আমার ফ্রেন্ড ছিল সাথে, ও বললো চল আমরা চলে যাই। তখনও আমি আমার মাকে বা আমার ফ্যামিলি কাউকে জানাই নাই। আমি এবং আমার ফ্রেন্ড একটি সিরিঞ্জি নিয়ে সরাসরি ঢাকা মেডিকেলে চলে আসি। তখন ঢাকা মেডিকেলের মর্গটা একদম সামনাসামনি দেখা যাইত। আমি ঢাকা মেডিকেলে আমার ফ্রেন্ড সহ যখন একসাথে চলে আসি, ঢাকা মেডিকেলে যে দেখি আমার ভাই শহীদ মনসুর আহমেদ শুয়ে আছেন এবং তার বুকে ঠিক মাঝখানে গুলিবিদ্ধ হয়। আমার স্পষ্ট এখনো চোখে ভাসতেছে, তাজা রক্ত তখনও দেখা যাচ্ছিল, কোনো চিকিৎসা হয়নি। ঠিক যেভাবে বের হয়েছি, আমি যখন কান্না করছিলাম, আমার পাশ থেকে কিছু চিকিৎসক ভাই এসে বলছেন আপনারা অন্যদিকে চলে যান, আপনাদের বিপদ হইতে পারে। বিশ্বাস করেন, জোরে চিৎকার দিয়ে কাঁদতে পারি নাই। তার কিছুদিনের মধ্যে আমার ছোট ভাই আসে এবং আমার বোনও আসে। আমি দূরে গিয়েছিলাম, দূর থেকে দেখেছি তাদেরকে, তারাও কান্না করছিল ঢাকা মেডিকেলে। তো আমার বোন আমার ভাইকে দেখে ওখানে কান্না করতেছিল। তখন আমার মা পুরো ঘটনাটা আমরা কেউ জানাই নেই, আমরা কেউ সাহসও পাই না যে তাকে কিভাবে জানাবো। আমরা তাকে রেখেই আমরা সবাই চলে আসছি মেডিকেলে। তো আমি, আমার ফ্রেন্ড এবং আমার ছোট ভাই, আপন ছোট ভাই, আমরা তিনজনে একটু সামনের দিকে হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছিলাম। এর মধ্যে শাহবাগ থানার অনেক পুলিশ এসে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়, শাহবাগ থানাতে নিয়ে যায়। তো তারপরের ঘটনাটা আমি জানি না। তারপর আমার মা জানতে পারছে, সে নিজেও আসছে ঢাকা মেডিকেলে। তখনও সম্ভবত 11টা, 11:30 এর ভিতরেই আমাদেরকে শাহবাগ থানায় গ্রেপ্তার করে নিয়ে যায়, আমাদের তিনজনকেই। আমরা সেখানে শাহবাগ থানায় ছিলাম। তো আমার মা তখন ঢাকা মেডিকেলে অনেক কান্নাকাটি করেছিল। পরবর্তীতে শাহবাগ থানা মা নিজেই আসছেন আমাদেরকে দেখার জন্য। আমি শাহবাগ থানা থেকে নিজেই দেখেছি আমার মা সামনে ছুটোছুটি করতেছে। আমার মা এবং আমার বড় মামা ছিলেন এবং প্রশাসনিক আমাদের কিছু রিলেটিভ ছিল, তারাও এসেছিলেন। আমি দেখেছি আমার মা ওই থানার সামনে আমার মামাকে বলছেন যে আমার এক সন্তান চলে গেছে, তাকে আল্লাহর কাছে সাপোর্ট করে দিয়েছি, আমার যে সন্তানরা আছে তোমরা তাদেরকে বাঁচাও। তখন আমরা শাহবাগ থানায় ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমার বড় মামা তখন রাজনৈতিক কিছু কারণে, এবং আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা,
এবং আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথেও জড়িত ছিলাম না তখন আমি পড়াশোনা অবস্থায় ছিলাম। তো সেই সুবাদে আমার মামার সহযোগিতায় আমরা রাত্রে ঠিক 12টা বাজে আমরা ছাড়া পাই। আমি এবং আমার আপন ভাই, ছোট ভাই, দুজনকে আমাদেরকে থানা থেকে ছেড়ে দেয়। আমার যে ফ্রেন্ড ছিল তাকে আর ছাড়া নাই, তাকে একদিন পরে শাহবাগ থানা থেকে ছাড়া হয়। পরের দিন আমরা যখন শহীদ মনসুর আহমেদের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, সেই দিন শহীদ মনসুর আহমেদের একজন সহকর্মী আমাদের বাসার পাশেই ছিল। সে সকালবেলা তাকেও দেখতে এসেছিলেন, পুলিশ তাকেও গ্রেপ্তার করে নিয়ে যায়। তার জানাজায় যাওয়ার কথা ছিল, সে জানাজায় আর যেতে পারেনি। শহীদ মনসুর আহমেদকে আমাদের গ্রামের বাড়িতেই দাফন করা হয়। শহীদ মনসুর আহমেদ আমার ভাই, তার শহীদি একটা তামান্না ছিল। বাসাতে সবসময় বলতো, আমার বোন যদি জিজ্ঞেস করতো, আমার মা যদি জিজ্ঞেস করতো যে তুমি এই যে একটা আন্দোলনে যাচ্ছ, পুলিশ যাকে ধরতেছে তাকে মেরে ফেলতেছে, সবসময় একই কথা বলতো, মারা গেলে শহীদ হব, তবু এই দেশে কোরআনের আইন যেন প্রতিষ্ঠা হয়। তার যে শহীদের তামান্না ছিল সেটা আমি নিজ চোখে দেখেছি। ছোট্ট একটি ঘটনা যদি না বলি তাহলে নয়। আমার ভাই যখন মারা যায় তার চোখ দুটি খোলা ছিল, আমার স্পষ্ট মনে আছে। আমি, আমার বোন এবং আমার ফ্যামিলি মেম্বার যারা ছিলেন আমরা সকলেই অ্যাম্বুলেন্সে ছিলাম। শহীদ মনসুর আহমেদ আমাদের সামনে ছিল, তার মৃত্যুর পরে তার চোখ দুটো খোলা ছিল। আমার বোন বারবার তার চোখ দুটো মুছে দেওয়ার চেষ্টা করত, কিন্তু চোখ দুটো কখনোই মুছা যায় না, বন্ধ হয় না, সে চেয়ে আছে। তার জানাজার নামাজ আদায় করে আমার ভগ্নিপতি, উনি মদিনা থেকে পড়াশোনা করেছেন, একটি মাদ্রাসার অধ্যক্ষ, বর্তমানে চাঁদপুরে একটি মসজিদের ইমাম। আপনারা হয়তো শুনবেন কিছুদিন আগে চাঁদপুরে একজন মসজিদের ইমামের উপরে আক্রমণ করা হয়েছিল। সে মসজিদের ইমামই হচ্ছেন আমার ভগ্নিপতি, উনি জানাজার নামাজ আদায় করেছিলেন। তো সেই জানাজার নামাজে উনি দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন যে তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে ওকে দেখতে পারো, তার যে চোখ দুটি খোলা আছে, সে জান্নাত দেখতে দেখতে কবরে যাচ্ছে। তখন আমি এবং আমার পরিবারকে আমি নিজে আমরা সান্ত্বনা দিলাম, তার মৃত্যু অনেক সুন্দর হয়েছে, আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন, আমিন। শহীদ মনসুর আহমেদ মৃত্যুর পরে হয়তোবা আমরা চেষ্টা করেছিলাম তার বিচারের জন্য, কিন্তু পরিস্থিতিটা তখন অনেক ভয়ঙ্কর ছিল। ইভেন আমার বাসার আশেপাশে পুলিশ খোঁজখবর নিত যে আমি কি করি, কোথায় থাকি, এবং ছাত্রলীগের ওই এলাকার লোকজন ছিল, আমাকে ধরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল। কিন্তু আমার যে খ্যাতি ছিল ওখানে, সকলের সাথে যে ভালো ব্যবহার ছিল, সবাই আমার জন্য হেল্প করেছে। আর ছাত্রলীগ তারপর অনেক ট্রাই করেছে আমাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। তখন আমি বাসায় ঠিকমতো থাকতাম না, একটু দূরে দূরে থাকার চেষ্টা করতাম। 2013 সাল থেকে এখন পর্যন্ত আমরা শহীদ মনসুর আহমেদের বিচার পাইনি। সেই বিচারের আশায় এই সরকারের যখন প্রথম ঘটে ফ্যাসিস্ট আমলের, তখন আমি নিজে একটি মামলা করি। গত বছরের ডিসেম্বর মাসে মামলাটি করেছিলাম আমি নিজে বাদী হয়ে। কিন্তু দুঃখজনক ঘটনা, আমার মামলাটি পিবিআই এখনো তালবাহানা করে ঘুরাচ্ছে। আমি পিবিআই অফিসে গিয়েছি, সাক্ষী নিয়ে গিয়েছি, তার সমস্ত ডকুমেন্টস আমি দেখিয়েছি, তারা তদন্ত করে রিপোর্টটা এখনো দেয়নি। 3 বার পিবিআই অফিসে গিয়েছিলাম, কিন্তু পিবিআই অফিস আমাকে আজকে না কালকে বলে ঘুরাচ্ছে রিপোর্ট দিবে বলে। সেই রিপোর্টের প্রেক্ষিতে তারা শাহবাগ থানায় একটি চিঠিও দিয়েছে। শাহবাগ থানা আমি নিজে এসে দেখা করেছি, তারাও বলছে ভালো একটি রিপোর্ট দিবে।
সে রিপোর্ট এখনো পাইনি। পিবিআই অফিসে গিয়েছিলাম, তাকে আমি ভিডিও দিয়েছি। তখনকার পত্রিকাতে ছিল শহীদ মনসুর আহমেদ, আমার দেশ পত্রিকা থেকে শুরু করে অসংখ্য ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সবগুলো মিডিয়াতে এসেছে। তাকে আমি সব মিডিয়া নিউজগুলো দেখাইছি পিবিআই অফিসে গিয়ে। কিন্তু ফ্যাসিস্ট আমলের যে প্রশাসন, পিবিআই যে কর্মকর্তারা আছেন, তারা ইচ্ছাকৃতভাবে আমার ভাইয়ের এই মামলাটি গ্রহণ করছেন না, রিপোর্ট দিচ্ছেন না। আমি তাদেরকে আহ্বান করব, আমার ভাইয়ের সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই। গত 3 দিন আগেও আমি ফোন করেছিলাম, আমাকে পিবিআই বলছে যে আপনারা খুব শীঘ্রই আমরা একটি রিপোর্ট প্রদান করব। কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার ভাইয়ের রিপোর্টটি প্রদান করে না। আজকে আপনাদের মাধ্যমে আমি বর্তমান সরকারকে আহ্বান করছি, শুধু শহীদ মনসুর আহমেদ নয়, 2012-13 সালে যত শহীদ ভাইরা শহীদ হয়েছেন, সকল শহীদ ভাইদের হত্যার বিচার চাই। এবং এই মিডিয়া ভাইদের পারপাসে আমি আরো একটি মেসেজ দিতে চাই। 2013 সাল, 2012 সাল, 2014 সাল অনেক ভয়ঙ্কর দিন ছিল, যে নির্যাতন মানুষের উপর চালানো হয়েছে। আমি বলবো এই নির্যাতনগুলো 2012 সাল এবং 13 সালের নির্যাতনের ভিডিওগুলো প্রতিদিন টেলিভিশনে যেন দেখানো হয়, তাহলে এই প্রজন্ম বুঝতে পারবে এবং জানতে পারবে যে 2013 সাল 14 সালটা কত ভয়ঙ্কর ছিল আমাদের জন্য। এবং ইসলামী ছাত্র শিবির তখন থেকে এই দেশের জন্য কি কাজ করেছে সেটা আমি নিজে স্বয়ং প্রমাণিত। আমার ভাই মৃত্যুবরণ করার পরে 2014 সালের একটি ঘটনা, আমি নিজে সেটা সাক্ষী। লন্ডন থেকে সম্ভবত একটি মানবাধিকার সংগঠনের কিছু বাংলাদেশের লোক এসেছিলেন, খুব নীরবে কিছু ভাইদের রিপোর্ট নেওয়ার জন্য। আমি সেইখানে উপস্থিত ছিলাম। সেখানে আমি দেখেছি ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই ছিলেন যারা পঙ্গু হয়ে এসেছেন, যাদের এক পা ছিল না, এবং সেখানে অন্য দলের কিছু ভাইও এসেছিলেন। ওই ভাইদের অনেক ঘটনা আমি নিজের চোখের সামনে থেকে শুনেছি। ওই ভাইদের ঘটনা শোনার পর আমি মনে মনে আল্লাহর কাছে বলছিলাম যে আমার ভাই অনেক ভালোভাবে দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। একজন ভাই সেখানে বলছিলেন যে তাকে পুলিশ নির্যাতন করার পরে মারার জন্য মাগুর মাছ যে চাষ করে সেই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে তার পোশাক ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলছে, তবুও তার কিছু হয়নি। পরবর্তীতে পুলিশ তাকে মেরে গুলশান থানার আশেপাশে ফেলে দিয়ে রেখে যায়। তারপর আল্লাহর অশেষ রহমতে সেই ভাই বেঁচে ফিরে আসছেন। এবং সেখানে অনেক ভাইদের ঘটনা আমি নিজে চোখের সামনে শুনেছি। তাদেরকে পুলিশ ধরে নিয়ে বারান্দায় পায়ের মধ্যে গুলি করত, হাতের মধ্যে গুলি করত। তো এই নির্যাতনের বর্ণনা এবং ওই সময় যে নির্যাতন হয়েছে, আমি চাই এই নির্যাতনের ঘটনাগুলো প্রতিদিন যেন টেলিভিশনে দেখানো হয়। তাহলে মানুষ জানতে পারবে 2012 সাল, 13 সাল, 14 সালগুলো কতটা ভয়ঙ্কর ছিল শেখ হাসিনার আমলে, এবং সে মানুষকে কি পরিমাণ নির্যাতন করত। এবং আজকে এই মিডিয়া ভাইদের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এবং সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ভাইয়ের যে মামলাটি আমি করেছি সেই মামলাটি অতি দ্রুত যেন রিপোর্টটা প্রদান করে, এবং আমার ভাইয়ের মামলার যে আসামি আছেন সে আসামিদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। এবং আজকে আমি মিডিয়ার মাধ্যমে আরও একটি মেসেজ দিতে চাই। কিছুদিন আগে শেখ হাসিনা সহ যাদের রায় ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে, বাকিদের ফাঁসির রায় ঘোষণা করা হয়নি। আমার এই রায় পছন্দ হয়নি, কারণ শেখ হাসিনার সাথে যারা যতগুলো হত্যার সাথে জড়িত আছে প্রতিটা ব্যক্তি হত্যাকারী।
তার সাথে যারা সহযোগী ছিল তারাও হত্যাকারী। আমি চাই তাদেরও যেন ফাঁসির আদেশ হয়। শেখ হাসিনার যারা দোষর ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, আমি চাই তাদেরও যেন ফাঁসির রায় ঘোষণা করা হোক। শুধু শেখ হাসিনা নয়, যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করত, মানুষকে যারা নির্যাতন করেছে, হত্যা করেছে, তাদের প্রত্যেকের জন্য ফাঁসির রায় কার্যকর করা হয়। শুধু যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় সমাপ্ত করা যাবে না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায় আমি মানি না, কারণ তার হাত ধরে অসংখ্য ভাই শহীদ হয়েছেন। তার ইশারাতে অনেকেই নির্যাতিত হয়েছেন, অনেকে শহীদ হয়েছেন। আমরা চাই তারও যেন ফাঁসির রায় ঘোষণা করা হয়। প্রিয় ভাইয়েরা, শহীদ মনসুর আহমেদের আজকে 12তম শাহাদাত বার্ষিকী। আমার মা যখন এই দিনটি আসে তখনও কাঁদেন, স্মরণ করেন এবং খুব মার কাছেই থাকতেন। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, মার পাশে বসে বসেই কোরআন তেলাওয়াত করতেন এবং শিবিরের যে সাংগঠনিক কার্যক্রম এগুলো আমার মার সামনেই লিখে রাখতেন। তো প্রায় সময় আমাকে বলতেন, কি লিখেন? তো শহীদ মনসুর আহমেদ বলতো, এটা অমুকের পাওনা, এটা অমুকের ইয়ানত, তাই লিখে রাখছি যেন ভুল না হয়। এবং শহীদ মনসুর আহমেদের যে শহীদি তামান্না ছিল, আমি সেদিন হাদি ভাইয়ের জানাজায় গিয়ে যখন হাদিবের ভাই কথা বলছিলেন, পিছনে দাঁড়িয়ে থেকে আমার সেদিন আমার শহীদ মনসুর আহমেদের কথা মনে পড়ে যাচ্ছিল এবং বারবার আমার চোখে পানি আসছিল। যে শহীদ উসমান বিন হাদিবের যে শহীদি তামান্না ছিল, ঠিক শহীদ মনসুর আহমেদের শহীদের স্বপ্নটা ঠিক একই ছিল। প্রিয় ভাইয়েরা, শহীদ মনসুর আহমেদের যে স্বপ্ন ছিল এই দেশ আল্লাহর আইন দ্বারা প্রতিষ্ঠিত হবে এবং কোরআনের আইন দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে শহীদ মনসুর আহমেদ জীবন দিয়েছে। আমরাও চাই এই দেশ যেন কোরআনের আইন ধারা এবং আল্লাহর আইন দ্বারা যেন প্রতিষ্ঠিত হয়। সকলকে ধন্যবাদ। আমার এবং আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন এবং আমার ভাইকে যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা শুকরিয়া জানাচ্ছি শহীদ পরিবারের গর্বিত সদস্য আমাদের শহীদ আমাদের মনসুর ভাইয়ের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শহীদ মনসুর ভাইকে কবুল করে নেন এবং ওনার জীবনের পেছনে থাকা ত্রুটি বিচ্ছুতিগুলোকে যেন ক্ষমা করে দেন এবং শহীদদের রেখে যাওয়া আমাদের উপর যে গর্বিত আমানত, এই আমানত যেন আমরা বজায় রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সে তৌফিক, সে তথ্য আমাদেরকে দান করেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পরিবহন সম্পাদক, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি আসিফ আব্দুল্লাহ ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমরা আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে ভাইকে আজকের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা নিবেদন করছি। এই পর্যায়ে প্রোগ্রামে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পূর্বের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় আসিফ আব্দুল্লাহ ভাই। কথা নিয়ে আসছেন আসিফ আব্দুল্লাহ। আমরা এখন শহীদদের স্মরণ করে স্লোগান দেব। সবাই আমার সাথে স্লোগান দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, মনসুর ভাইয়ের রক্ত। তুমি কে, আমি কে? মনসুর, মনসুর, তুমি কে, আমি কে? মনসুর, মনসুর, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা,
প্রশ্নের